চলেছি আমার ছেলেবেলার বন্ধু মানিকের চিঠি পেয়ে তার নতুন বাড়ি দেখার উদ্দেশ্যে। আর সেই চিঠিতে সে লিখেছিল, ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে। কত করে তোমায় বললাম আমাদের সাথে চলো, গরমের ছুটিটা পশ্চিমে কাটিয়ে আসি, তুমি এলে না। এমন সুন্দর পরিবেশে, এমন সুন্দর একখানা বাড়ি যেটার মালিক এখন তোমার বন্ধু, বাড়িটা তোমাকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বন, আরেকদিকে পাহাড়ের পর পাহাড়, তাদের কোল ঘেঁষে নাচতে নাচতে বয়ে যাচ্ছে এক রূপলী নদী। আমাদের চিলেকোঠার ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য সেই ঘরটা রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। ইতি, তোমার বন্ধু মানিক। মানিকের মা ছোটবেলা থেকেই আমাকে খুব স্নেহ করতেন। তিনি নাকি আমাকে কবি বলেছেন। বাংলাদেশে দু চারটে কবিতা লিখলেই সত্যি কবি হওয়া যায় কি না সেটা অবশ্য আমার জানা নেই। তবু এত বড় একটা উপাধি পাওয়ার পর মানিকের আমন্ত্রণ না রাখাটা খুব অকৃতজ্ঞতার কাজ হতো। তাই আর দেরি করিনি, তড়িঘড়ি মোটঘাট গুছিয়ে রওনা হয়ে গেলাম। অনেক দূরের রাস্তা, প্রথমে ট্রেন, তারপর বাস। দীর্ঘ পথ পেরিয়ে প্রায় ৩ ঘন্টা পরে বাস থেকে নামতেই আমার চোখের সামনে ভেসে উঠল একটা বিশাল পুরনো দোতলা বাড়ি। এটাই মানিকদের নতুন বাড়ি। আরে অমল, এসো এসো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিকই ছিল। তাহলে এখানে বসে একটু জিরিয়ে নাও। এতটা পথ এসেছ, তারপর তোমাকে আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর মানিক আমাকে তাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল। বাড়িখানা পুরনো হলেও দেখতে যেন একটা ছোটখাটো প্রাসাদ। চারদিকে উঁচু পাঁচিল, বিশাল বিশাল ঘর, আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। এদিক ওদিক দেখতে দেখতে যখন বাগানের পিছনের দিকে গেলাম, হঠাৎই আমার চোখ পড়ল একটা জিনিসের উপর। দেখলাম সেখানে একটা স্মৃতিস্তম্ভের মতো কিছু দাঁড়িয়ে আছে। মানিক, ওটা কি? কবর। এ বাড়িটা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে তাকে এখানেই কবর দেওয়া হয়। ঠিক সেই সময় মানিকের কুকুর লিলি মনিবের গলা পেয়ে দৌড়ে সেখানে এসে হাজির হল। আর আসতেই হঠাৎ করেই সে গরর গরর করে গর্জন করতে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে আমি কিছুই দেখতে পেলাম না। মানিক, তোমার কুকুর কি দেখে এমন ক্ষেপে গেল? জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই এমন করে, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চাইছে। না মানিক, ও তো লড়াই করতে চাইছে বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে। যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলাম। বিশাল বিশাল ঘর, কোথাও চুন খসে পড়েছে, কোথাও ইঁদুরের গর্ত, কোথাও কড়ি কাঠে ঝুলছে বাদুর। এ বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল। এইখানে কুসংস্কার বড় বেশি, বোধহয় ওই কবরের ভয়েই এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। আমরা কিন্তু আজ ৩ সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ওই কবর ফুঁড়ে কোনো দিন কোনো মেম পেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি।
নাও, এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া কাঠের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে লাগলাম। সিঁড়িটা এত পুরনো যে আমাদের পায়ের চাপেই যেন আর্তনাদ করে উঠছিল। উপরে উঠে পৌঁছলাম চিলেকোঠার ঘরে। চিলেকোঠার ঘর বলতে আমরা যা বুঝি এটা সেরকম নয়। এ ঘরখানা একেবারেই অন্যরকম। এ শ্রেণীর ঘর সাধারণত খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড়সড়। ঘরটির 3 দিকে জানলা আর মেঝেতে ম্যাটিং পাতা। চারপাশে ছড়িয়ে রয়েছে পুরনো সোফা, কৌচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড আর একখানা মস্ত বড় লোহার খাট। কিন্তু ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য বিভৎস রহস্য অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। মনে হলো এখানে যেন একটু হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসছে। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছ কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করল। বাইরে থেকে খোলা আলো আর হাওয়া হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল, আর সঙ্গে সঙ্গে আমার মনের সব গ্লানি মুছে গেল। জানলার বাইরে তাকিয়ে দেখলাম অসাধারণ দৃশ্য। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড়, শিখরগুলো ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে। যেন ভগবানের পূজার থালায় নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আরেকটা জানলার বাইরে চোখ পড়তেই হঠাৎই দেখলাম এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁত খুঁত করতে লাগলো। দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন? সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মেম মারা যাওয়ার পর মেমের দেহকে প্রথমে গোরস্থানে কবর দেওয়া হয়, কিন্তু পরদিনই দেখা যায় মরাশুদ্ধ কফিনটা মাটির উপরে পড়ে রয়েছে। আবার কবর দেওয়া হলো, আবার পরদিন একই ঘটনা। উপরি উপরি 3 বার এই দৃশ্যের পুনরাবৃত্তি হবার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান গ্রহণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু ওসব আজগুবি গল্প, আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই ঘরের এই পুরনো আসবাবগুলো কোথা থেকে এলো? আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের। তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন। সাহেব অবশ্য দেশ স্বাধীন হওয়ার পরই চলে গেছেন। এগুলো ওনার কি কাজে লাগবে তাই হয়তো রেখে গেছেন। বাড়ির পুরনো মালিক এক বিহারি ভদ্রলোক। ওনার দাদু নাকি অনেকদিন আগে এই বাড়িখানা কিনেছিলেন, সেই থেকে বন্ধ অবস্থায় পড়ে আছে। কেউ এই বাড়ি কেনেনি ওই কবরটার জন্য। যত সব কুসংস্কার। ভালোই হয়েছে কেউ কেনেনি, তাই তো আমরা
বাড়িটা কম দামে কিনতে পারলাম, সাথে আবার আসবাবপত্র ফ্রিতে পেলাম। তবে উনি আমাদের এই ঘরের জিনিস সরাতে মানা করেছেন। হঠাৎ খাটের মাথার উপরে দেওয়ালে টাঙানো বিশাল এক অয়েল পেন্টিংয়ের দিকে চোখ গেল। ও কার ছবি? সেই মেমে। কাছে গিয়ে দেখো না। মেমটা দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল। ছবির কাছে এগিয়ে গেলাম, আর কাছে গিয়েই দেখলাম ছবিতে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65-র কম হবে না। লেকলিকে দেহ, বাঘারের মতো সরু বাহু, সাদা সোনের মতো চুল, কাঁধের উপর ঝুলে আছে ঠোঁটের কোণে একটা বিকৃত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুৎসিত চোখ দুটো। ও, সেই চোখ দুটো! ওই চোখের ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারব না। আমার মনে হলো গোখরো সাপের থেকেও ভয়ঙ্কর সেই চোখ দুটো, যেন এখনো জ্যান্ত। একটা আঁকা ছবি এতটা জীবন্ত হতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। বিলিতি কিতাবের ডাইনি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হয়েছে বুঝি? পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই অতীব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি এই ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। কিন্তু এই ঘর থেকে যে কিছু সরাতে মানা করেছে। তাহলে আমাকে অন্য ঘরে দাও। একটু ভেবে মানিক বলল, আচ্ছা এসো, আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তুমি চলে গেলে না হয় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিটাকে নামানোর চেষ্টা করলাম, কিন্তু সে কি ভীষণ ভারী! ওজনে যেন একজন মানুষের দেহ। ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিটাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপর রেখে এলাম। ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে এত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যিই তো আমার 2 হাত রক্তে ভিজে গেছে। তারপরেই মানিকের 2 হাতের দিকে তাকিয়ে আমিও হঠাৎ বলে উঠলাম, মানিক, মানিক, তোমার হাতেও রক্ত! তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর নিজেদের হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারো হাতেই কোথাও একটুও আঁচড়ের দাগ নেই। তবে এই রক্ত এলো কোথা থেকে? খাওয়া দাওয়া সেরে চিলে কোঠাল ঘরে শুয়ে আছি। জানলা দিয়ে দেখি রাত্রি চাঁদের আলো। বাইরের অন্ধকার ধুয়ে দিয়েছে। দূরের নদী, পাহাড়, বন সবকিছু যেন পরিস্থানের স্বপ্নময় দৃশ্য। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন ভাঙল তা বুঝতে পারলাম না, কিন্তু একটা জিনিস বুঝলাম, ঘরের ভেতরে কিছু একটা অস্বাভাবিক হয়েছে। ধর্মর করে উঠে বসে দেখি চাঁদটা কালো মেঘে ঢাকা। ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার। আর তখনই নাকে এলো একটা বিশ্রী দুর্গন্ধ, মেডিকেল কলেজের পচা মরার ঘরের মতো। হঠাৎ
আমার মাথার উপর কে যেন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মানিক আগে থেকেই টেবিলের ওপর লণ্ঠন আর দেশলাই রেখে গিয়েছিল। টেবিল হাতড়ে দেশলাই পেলাম, একটা কাঠি জেলে চারিদিকটা দেখলাম। কাঠিটা নিভে গেল, কিন্তু যা দেখেছি সেটাই যথেষ্ট। ছবিটা আমরা বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিটা আবার দেওয়ালে টাঙানো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখল, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনে সজোরে এক ঘুষি ছুঁড়লুম, আর পর মুহূর্তেই দরাম কে যেন মেঝের উপর পড়ে গেল। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি, তীরের মতো ছুটে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই সে বলে উঠল, ব্যাপার কি? তোমার ঘরে ও কিসের শব্দ হলো? তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। হ্যাট, যত সব বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও, দেখে আসি। এই বলে মানিক দ্রুত পায়ে উপরে উঠে গেল। হঠাৎই তীব্র আর্তনাদ। তারপর মানিককে দেখলাম লাফাতে লাফাতে নিচে নেমে আসছে। কাপা গলায় সে বলল, ঘরের ভিতরে পচা মরার গন্ধ, আর মেঝের ওপর উপুর হয়ে পড়ে আছে এক বুড়ির গলতে থাকা দেহ। সেই ছবিটা, ওখানে কোনো মেমের ছবি নেই, পুরোটাই সাদা হয়ে গেছে। হঠাৎ নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। আমাদের চিৎকারে বাড়ির সবাই ছুটে এলো। সব শুনে তারা উপরে উঠল। ঘরে গিয়ে যা দেখা গেল, ছবিটা ঠিক আগের মতোই দেওয়ালে টাঙানো, কোথাও কোনো পরিবর্তন নেই। মানিকের বাবা হেসে উঠে বললেন, অমল, গল্পটা বেশ বানিয়েছ। শুনেছি কবিরা একঘেয়ে হয়ে গেলে নতুন গল্প খোঁজে। তোমার এই গল্পটা কিন্তু জব্বর হয়েছে। আমি কিছু বললাম না, শুধু ছবিটার দিকে তাকিয়ে রইলাম। সেদিন রাতে কোনো মতে মানিকের ঘরে কাটালাম, আর পরদিনই কলকাতায় ফিরে এলাম। কিন্তু সেই ঠান্ডা স্পর্শ আর সেই রক্তের দাগ আজও ভুলতে পারিনি।